Hello student, welcome to our channel SDM History। তো আশা করি তোমরা তোমাদের জুনের যে নেট পরীক্ষা ইউজিসি নেট সেখানে তোমরা নিজেদের প্রিপারেশন শুরু করে দিয়েছো। তো আজ আমি দেখো আরবদের সিন্ধু অভিযান এই অংশ থেকে তোমাদের বেশ কিছু ভিডিও উপস্থাপন করছি যেগুলো তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের অজানা বলে আমি মনে করে থাকি। দেখো প্রশ্নগুলো তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকের প্রথম প্রশ্ন, আরবদের সিন্ধু অভিযানের কথা আমরা কোন গ্রন্থ থেকে জানতে পারি? এর উত্তর হলো চাঁজনামা নামক গ্রন্থ থেকে আমরা জানতে পারি। 2 নম্বর প্রশ্ন, চাঁজনামা গ্রন্থটি কোন ভাষায় লেখা? এর উত্তর হচ্ছে আরবি ভাষায় বা আরবি ভাষায় লেখা। 3 নম্বর প্রশ্ন, আরবরা যখন ভারত অভিযান করেছিলেন তখন সিন্ধু রাজা কে ছিলেন? এর উত্তর হলো দাহির। সিন্ধুর রাজা তখন ছিলেন দাহির। পরের প্রশ্ন, রাজা দাহিরের পিতা কে ছিলেন? এর উত্তর হচ্ছে রাজা চার্চ। রাজা চার্চ ছিলেন রাজা দাহিরের পিতা। পরের প্রশ্ন, রাজা চার্চ জাতিতে কে ছিলেন? উত্তর হচ্ছে হিন্দু ব্রাহ্মণ। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে সিন্ধুর যে রাজা দাহির তিনি জাতিতে ব্রাহ্মণ ছিলেন। পরের প্রশ্ন, সেই সময় আরব দেশে ইরাকের শাসক কে ছিলেন? সেই সময় আরব দেশের ইরাকের শাসক ছিলেন হজ্জাজ। কেমন? তো হজ্জাজ ছিলেন সেই সময়কার ইরাকের শাসক। পরের প্রশ্ন, হজ্জাজের সেনাপতি কে ছিলেন? এর উত্তর হচ্ছে মোহাম্মদ বিন কাসেম বা কাসিম। পরের প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, রাওয়ার যুদ্ধ কবে হয়েছিল? এর উত্তর হচ্ছে 712 খ্রিস্টাব্দে। মানে সিন্ধু অঞ্চলেতে প্রথম যে আরবদের অভিযান সেটার এই রাওয়ের যুদ্ধের মধ্য দিয়ে হয়েছিল, যেটি 712 খ্রিস্টাব্দে। প্রসঙ্গত বলে রাখি 712 খ্রিস্টাব্দের আগে, এই সালটির আগেতে ভারতবর্ষে কোনো মুসলিম ছিল না, সবটাই ছিল সনাতনী হিন্দুরা। তো এই 712 খ্রিস্টাব্দে সিন্ধুর যে ব্রাহ্মণ হিন্দু রাজা দাহিরকে পরাজিত করেছিলেন মোহাম্মদ বিন কাসেম, যিনি ছিলেন হজ্জাজের সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাসেম। কেমন? পরের প্রশ্ন, রাওয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর, সিন্ধুর রাজা দাহিরের সঙ্গে মোহাম্মদ বিন কাসেম জয়লাভ করেছিল। কেমন এই রাওয়ার যুদ্ধ? পরের প্রশ্ন, রাজা দাহিরের বীরঙ্গনা পত্নী কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, তথ্যটা অতি অবশ্যই মনে রাখতে হবে তোমাদেরকে। রাজা দাহিরের পত্নী ছিলেন বা বীরাঙ্গনা স্ত্রী ছিলেন রানী বাই। পরের প্রশ্ন, ম্যাগলান বা মঞ্জালিক কি? এটা দেখো তোমাদের অজানা তথ্য। তো মোহাম্মদ বিন কাসেমের সেনাবাহিনীতে পাথর নিক্ষেপ করার এক প্রকার যন্ত্রের নাম হলো ম্যাগলান। দেখো এখানটায় আরেকটা তোমাদের বলি, এই রকমই এই পাথর নিক্ষেপ করার যে যন্ত্র, এইটাও কিন্তু আমাদের প্রাচীন ভারতে অজাতশত্রু ছিল। সেই অজাতশত্রু তো এই তার অজাতশত্রুর যে পাথর ছোড়ার যন্ত্র সেইটার নাম ছিল কি বলতো? মহাশিলাকণ্টক। কেমন? মহাশিলাকণ্টক ছিল অজাতশত্রু এরকম পাথর ছোড়ার যন্ত্র, যেটার সঙ্গে ম্যাগলান বা মঞ্জালিক একই জাতীয় জিনিস ছিল। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন কাসেম কোথায় প্রথম জিজিয়া প্রবর্তন করেছিলেন? উত্তর, দেবল বন্দরে। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলা হচ্ছে, আমি এইটা বলে দিচ্ছি যে এই যে একটু আগে যেটা আমরা আলোচনা করলাম কি বলতো, এই যে ম্যাগলান বা মঞ্জালিক এগুলো অ্যাকচুয়ালি পাথর কেন ছুটতে হতো সেই সম্পর্কে আমি একটু বলে দিই। যেহেতু ভারতের উত্তর পশ্চিম দিকে কী কী রয়েছে না, আরাবল্লী পর্বত রয়েছে এবং তার আগেতে আমাদের হিমালয় পর্বত বা যে খাইবার বলান গোমাল যে গিরিপথগুলো আছে, গিরিপথ দিয়ে শত্রুরা যখন আসতো তখন মানে একে অপরের সঙ্গে যুদ্ধ করার জন্য এই পাথর কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ কাজ করতো। কেননা যখন শত্রু সৈন্য আসবে পাহাড়ের গায়েতে যদি পাথরগুলোকে গড়িয়ে দেওয়া যায় বা ঠিলে ফেলা যায় তাহলে শত্রুদের অনেককেই ধ্বংস করা যাবে। তো সেই জন্যই এই ম্যাগলান বা মঞ্জালিক ব্যবস্থাটা বিশেষভাবে প্রচলিত ছিল পাহাড়ি অঞ্চলে যুদ্ধের ক্ষেত্রে। কেমন? পরের প্রশ্ন, মোহাম্মদ বিন কাসেম কোথায় প্রথম জিজিয়া প্রবর্তন করেছিলেন? এর উত্তরটা হচ্ছে দেবল বন্দরে। পরের প্রশ্ন, দাহিরের কোন পুত্র
ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? উত্তর হচ্ছে জয়সিংহ। কেমন, এখানটা একটা বলার আছে, এ দেখো ভারতবর্ষে প্রথম ইসলামের আগমন এবং প্রথম ইসলাম ধর্ম ভারতের হিন্দু বা ব্রাহ্মণ রাজা যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন জয়সিংহ। কারণ এই জয়সিংহ জাতিতে যেহেতু দাহিরের পুত্র ছিলেন, সেই জন্যই তিনি ব্রাহ্মণ পরিবারের লোক ছিলেন এবং পরে তিনি ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এই জয়সিংহ। পরে প্রশ্ন, মোহাম্মদ বিন কাসেম কোন নগরী থেকে এত বেশি সোনা পেয়েছিলেন যে সে নগরের নাম রেখেছিলেন স্বর্ণনগর? এর উত্তরটা হচ্ছে মুলতান। মুলতানেতে তিনি প্রচুর স্বর্ণ পেয়েছিলেন। পরে প্রশ্ন, সিন্ধু রাজা দাহিরের অপর স্ত্রী কে ছিলেন? তো অপর একজন স্ত্রী ছিলেন মহারানী লাদি। পরে প্রশ্ন, মহারানী লাদির গর্ভজাত দুই কন্যার নাম কি কি ছিল? এর উত্তরটা হচ্ছে একজনের নাম ছিল সূর্যা এবং অপরজনের নাম ছিল পরমল, অনেক সময় পরিমলও বলা হয়। তো পরমল এবং সূর্যা এই দুই কন্যা ছিল। প্রসঙ্গত বলে রাখি, এই দুই কন্যা তাদের পিতাকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মোহাম্মদ বিন কাসেমের বিরুদ্ধে নালিশও করেছিলেন কিন্তু এই খলিফার কাছে। সেই সম্পর্কে আমি পরের প্রশ্নগুলোতে বলছি, দেখো তোমরা বুঝতে পারবে এখানেতে। তো পরের প্রশ্ন, কাসেম তাদেরকে উপহার হিসেবে কার কাছে প্রেরণ করেছিলেন? উত্তর হচ্ছে খলিফা ওয়াহিদের কাছে। কেমন, এই ওয়াহিদ তখনকার দিনে খলিফা ছিলেন, ইসলাম জগতের ধর্মগুরু। তার কাছে ওই সূর্যা এবং পরমল দেবীকে যুদ্ধে বন্দি করে মোহাম্মদ বিন কাসেম পাঠিয়েছিলেন খলিফা ওয়াহিদের কাছে। কেমন, এবং এ প্রসঙ্গে আরেকটু তথ্য তোমাদের দিয়ে রাখি, এই খলিফা ওয়াহিদের কাছে যখন সূর্যা এবং পরমল গিয়েছিলেন তখন তারা নালিশ করেছিলেন মোহাম্মদ বিন কাসেমের নামে যে তাদের কুমারিত্ব হরণ করে আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছে। তো সেই কারণে আমরা এখন অবশ্যই অপাংক্তেয় হয়ে গেছি। তো সেই কথা শোনার পর খলিফা ওয়াহিদ তিনি কি করেছিলেন না মোহাম্মদ বিন কাসেমকে হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে বেশ কিছু ঐতিহাসিক মন্তব্য করেছেন। কেমন, তো মোহাম্মদ বিন কাসেমের মৃত্যুর ক্ষেত্রে এই সূর্যা এবং পরমল তার পিতাদের হত্যা এবং ভাইকে বন্দির ক্ষেত্রে তারা অবশ্যই প্রতিশোধ নিয়েছিল বলে অনেক ঐতিহাসিক তথ্য দিয়ে থাকেন। পরের প্রশ্ন, আরব ভ্রমণকারী সুলেমান কাকে আরবদের সর্বশ্রেষ্ঠ শত্রু হিসেবে বর্ণনা করেছিলেন? এর উত্তর হচ্ছে পতিয়ার শাসক মিহির ভোজকে। কেমন, এই মিহির ভোজ ছিলেন খুবই শক্তিশালী এবং তার সেনাবাহিনী ছিল আরও শক্তিশালী, সেই জন্যই তিনি বলতে বাধ্য হয়েছিলেন। পরের প্রশ্ন একটা, এটা আমাদের এসএলএসটিতে থাকে, অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান, এই যে বিখ্যাত গ্রন্থ, এর গ্রন্থের লেখককে? ঐতিহাসিক টড। কেমন, এই প্রসঙ্গে আরেকটু বলে দিই তথ্য, এই ঐতিহাসিক টড যিনি অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান লিখেছেন সেখানেতে শুধুমাত্র রাজস্থানের ইতিহাসটাকে তিনি তুলে ধরেছেন এবং সেই সঙ্গে সঙ্গে রাজপুত জাতির রাজপুত জাতির উৎপত্তি, তাদের ক্ষমতা, তাদের বিস্তার, তাদের সাম্রাজ্য, সেই সম্পর্কে তিনি তার এই গ্রন্থেতে উপস্থাপন করে রেখেছেন। পরের প্রশ্ন, বাগদাদের বার্মাকিড পরিবার যারা বাগদাদের প্রধানমন্ত্রী ছিলেন তারা কোন দেশীয় ছিলেন? তাহলে বার্মাকিড যে পরিবার, মাঝখানটা আমার একটা ভুল স্টপ দিয়ে হয়ে গেছে, এটা ভুল হবে, বার্মাকিড পরিবার। তো এইগুলো হচ্ছে বাগদাদের একটা বিখ্যাত পরিবার। তো এর প্রধানমন্ত্রী ছিলেন কোন দেশীয় লোকেরা? এর উত্তর হচ্ছে ভারতীয় বৌদ্ধরা। কেমন, পরের প্রশ্ন, ঐতিহাসিক হ্যাভেল বলেছেন তিনি বাগদাদকে ততটাই নির্দয়ভাবে লুণ্ঠন করিতেন যেমনটা তিনি সোমনাথ মন্দিরকে লুণ্ঠন করেছিলেন। কথাটি কার সম্পর্কে বলেছেন? ঐতিহাসিক হ্যাভেল কার সম্পর্কে এই কথাটা বলেছেন? উত্তর হচ্ছে সুলতান মাহমুদ সম্পর্কে বলেছেন। কেমন, পরের প্রশ্ন, আলবার্নির মতে শাহী শাসকরা কার বংশধর ছিলেন? উত্তর কনিষ্কের, কুষাণ সম্রাট কনিষ্কের বংশধর ছিলেন এই শাহী শাসকরা। পরের প্রশ্ন, গজনী সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় বাংলার পাল রাজা কে ছিলেন? এইটা খুব এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে থাকে, সেই জন্য তার সুলতান মাহমুদ যখন ভারত আক্রমণ করে তখন পাল রাজা কে ছিলেন? উত্তর হবে প্রথম মহিপাল, পাল বংশের রাজা প্রথম মহিপাল। পরের প্রশ্ন, গজনী সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় চোর শাসক কে ছিলেন? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তো
যেহেতু আমি চয়েস করে করে এবং তোমাদের উপযোগী করে করে তুলছি, প্রশ্নগুলো উপস্থাপন করছি, দেখো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই রকম জাতীয় প্রশ্নগুলি তোমাদেরকে দিয়ে দেয়। গজনী সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় চোল শাসক ছিলেন প্রথম রাজেন্দ্র চোল। কেমন? পরে প্রশ্ন, গজনী সুলতান মাহমুদের ভারত আক্রমণের সময় পারমার, এর নটা হবে না, পারমার রাজা, এটা ভুল করেছি আমি একটু, এটা হবে পারমার রাজা কে ছিলেন? উত্তর, রাজা ভোজ। কেমন? পরে প্রশ্ন, সুলতান মাহমুদ কখন থানেশ্বরের চক্রস্বামী মন্দিরটি লুণ্ঠন করেছিলেন? এর উত্তর হচ্ছে 1014 খ্রিস্টাব্দে চক্রস্বামী মন্দিরটি লুণ্ঠন করেছিলেন সুলতান মাহমুদ। পরের, সুলতান মাহমুদ কখন নাগরকোট লুণ্ঠন করেছিলেন? এর উত্তর হচ্ছে 1010 খ্রিস্টাব্দে নাগরকোট লুণ্ঠন করেছিলেন। পরে প্রশ্ন, সুলতান মাহমুদ বারংবার চেষ্টা করেছিলেন কিন্তু সেখানে কখনোই প্রবেশ করতে পারেনি, সেই জায়গাটি আসলে কোথায়? এর উত্তর হচ্ছে কাশ্মীর। কেন পারেনি? না, এক হচ্ছে প্রতিকূল আবহাওয়া এবং রাজাদের ঐক্যবদ্ধ, মানে কাশ্মীরের রাজাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে তিনি ব্যর্থ হয়েছিলেন প্রত্যেকবারই। যতবারই তিনি চেষ্টা করেছিলেন ততবারই সুলতান মাহমুদ শুধুমাত্র কাশ্মীরটাকে কখনোই লুণ্ঠন করার স্বপ্নই দেখেছে, কিন্তু সেটা বাস্তবায়িত করতে পারেননি। পরে প্রশ্ন, সুলতান মাহমুদ কখন বুলন্দ শহর, মথুরা, বৃন্দাবন এবং কনৌজ আক্রমণ করেছিলেন? মানে একই সালে আর কি, সেটা হচ্ছে 1018 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, সুলতান মাহমুদের কনৌজ আক্রমণের সময় কনৌজের শাসক কে ছিলেন? উত্তর, প্রতিহার রাজা রাজ্যপাল। পরে প্রশ্ন, সুলতান মাহমুদ কবে কালিঞ্জর বা গোয়ালিয়র, বর্তমানে গোয়ালিয়র, কালিঞ্জর দুর্গটি অবরোধ করেছিলেন? এটি হলো 1019 খ্রিস্টাব্দে, মানে 1019 খ্রিস্টাব্দে। পরে, সেই সময় কালিঞ্জরের শাসক কে ছিলেন? উত্তর, বিদ্যাধর চান্দেল। পরে প্রশ্ন, সুলতান মাহমুদ কাকে 15টি দুর্গ উপহার দিয়েছিলেন? উত্তর, বিদ্যাধর চান্দেলকে দিয়েছিলেন। কেমন? তো কেন দিয়েছিলেন? পরে প্রশ্নে দেখো, কেন সুলতান মাহমুদ তাকে এই দুর্গগুলি উপহার দিয়েছিলেন? এর উত্তরটা হচ্ছে, বিদ্যাধর চান্দেল মাহমুদের প্রশংসায় একটি গান রচনা করেছিলেন, তাই তাতে খুশি হয়ে তাকে মোটামুটি 15টি দুর্গ উপহার দিয়েছিলেন। পরের প্রশ্ন, সুলতান মাহমুদ কখন গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন? এটা এসএলএসটিতে বেশিরভাগ সময় এসে থাকে, তো গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। সালটা মনে রাখবে, 1025 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন করেছিলেন। তো 175 বছরের পূর্তি উপলক্ষে এই 11ই মে 2026 সালে তার 11 বছর, মানে 175 বছরের পূর্তি উপস্থাপন করা হলো ভারত সরকার থেকে। কেমন? পরে প্রশ্ন, সে সময় গুজরাটের শাসক কে ছিলেন? উত্তর, চালুক্য শাসক প্রথম ভীল। পরে প্রশ্ন, কে ফার্সিতে শাহনামা রচনা করেছিলেন? এর উত্তর, ফিরদৌসি রচনা করেছিলেন। পরে প্রশ্ন, শাহনামা রচনার জন্য সুলতান মাহমুদ ফিরদৌসিকে কত সোনার মিসকল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন? তো এর উত্তর হচ্ছে 60,000 মিসকল। এখন মিসকল জিনিসটা কি একটু জেনে নাও। মিসকল হচ্ছে আমরা যেমন টাকা বা রুপিস বলি, আমাদের রুপিস বলি সেই রকম। তো সুলতান মাহমুদের সময় মুদ্রার একক ছিল মিসকল। কেমন? এটা মনে রাখতে হবে। তো পরে প্রশ্ন, স্বর্ণমুদ্রা না দিয়ে তিনি কি দিয়েছিলেন? তো এর উত্তর হচ্ছে রৌপ্য মুদ্রা বা রূপর মুদ্রা। এতে ফিরদৌসি ক্ষুণ্ণ হয়েছিলেন এবং তিনি নিতে অস্বীকার করেছিলেন। 60,000 স্বর্ণমুদ্রা তাকে শাহনামা লেখার জন্য দিবে বলেছিলেন, তো সুলতান মাহমুদ কিন্তু সেটা তিনি না দিয়ে তাকে ঠকিয়ে 60,000 রৌপ্য মুদ্রা দিয়েছিলেন, সেটা তিনি নিতে অস্বীকার করেছিলেন। সেটা অতি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এবং ফিরদৌসির কন্যা কোনো একটা জায়গাতে বলেছিলেন যে মানে যখন পরবর্তী ক্ষেত্রে সুলতান মাহমুদ যে পরবর্তী ক্ষেত্রে যখন এই 60,000 প্রথমে রৌপ্য মুদ্রা দিয়েছিলেন, সেটা নিতে অস্বীকার করার সময় যখন তিনি আবার পুনরায় এই 60,000 স্বর্ণমুদ্রা অর্থাৎ মিসকল স্বর্ণমুদ্রা দিতে চেয়েছিলেন বা দিয়ে পাঠিয়েছিলেন, তৎক্ষণকে ফিরদৌসি মারা গেছেন এবং
তার তখন কবর দেওয়ার পর্যায়ে চলছে। তখন তার মেয়ে বলেছিলেন যে না, আমরা এই অর্থ নেব না। কেমন? পরের প্রশ্ন, ফেরদৌসির মতে সুলতান মাহমুদের জন্ম কোন বংশে হয়েছিল? এর উত্তর নিচ জাতের বংশে। তো এইখানটা একটা বলে রাখতে হবে, প্রথম দিকে ফেরদৌসি কী চেয়েছিলেন না, প্রথম দিকে ফেরদৌসি তিনি সুলতান মাহমুদের খুব ভালো গুণগান করেছিলেন, কিন্তু যখনই তাকে ওই শাহনামা রচনার জন্য যে অর্থ দেওয়ার কথা ছিল সেই টাকাটি না দেয়, তখনই তিনি মানে সরাসরি সুলতান মাহমুদের বিরুদ্ধাচরণ শুরু করে এবং তার সম্পর্কে যত এতদিন ভালো ভালো লিখেছেন সেগুলো সব পরবর্তী ক্ষেত্রে তিনি খারাপ লিখতে শুরু করেছিলেন। তো সেই জন্যই তিনি তারই একটা দিক হচ্ছে ফেরদৌসি সুলতান মাহমুদের বংশ সম্পর্কে বলেছিলেন যে তিনি নাকি নিচু জাতির নিম্ন বংশে তার জন্ম হয়েছিল, এইরকম তিনি উল্লেখ করেছেন তার গ্রন্থে। পরে ফেরদৌসি মাহমুদের নিন্দা করে কি রচনা করেছিলেন? এর উত্তর হচ্ছে একটি ফার্সি কবিতা। মানে তিনি রেগে গিয়েছিলেন তাকে অর্থ না দেওয়ার জন্য, 60,000 স্বর্ণমুদ্রা যে দেওয়ার কথা সেটা না দিয়ে রূপো মুদ্রা যখন দিতে চেয়েছিলেন, তিনি সরাসরি তার রাজপদ থেকে চলে যেয়ে মানে রাজ সভাসদ থেকে তিনি নিজেকে সাইড করে নিয়ে তখন তিনি স্বাধীনভাবে বলেছিলেন যে তিনি নিম্নবর্ণের এবং তিনি নিন্দা করেছিলেন মাহমুদের, এবং সেইখানে একটি ফার্সি কবিতাতে তিনি সেই কথা লিখে রেখেছিলেন। কেমন? পরে সুলতান মাহমুদের মহান শিক্ষক এবং রাজকবি কে ছিলেন? উত্তর হচ্ছে উসরি। পরের প্রশ্ন, সুলতান মাহমুদ কার মুখকে 3 বার মুক্ত দ্বারা সজ্জিত করেছিলেন? এর উত্তর হচ্ছে তার যে শিক্ষক উসবির হয়েছে, তো এই উসরির মানে তার যে শিক্ষাগুরু তার মুখটাকে 3 বার মুক্ত দ্বারা সজ্জিত করেছিলেন ভালোবেসে। পরের প্রশ্ন, মুসলিম শাসকদের মধ্যে কে প্রথম ভারতীয় শৈলীর মুদ্রা জারি করেছিলেন? উত্তর হচ্ছে সুলতান মাহমুদ, কারণ তিনি ভারত থেকে সম্পদ বা সোনাদানা বিভিন্ন হীরামতি বা সম্পদ লুণ্ঠন করে নিয়ে যেয়ে তিনি দেখলেন যে এই শৈলীটা যদি কার্যকরী করা হয় তাহলে অনেক সময় তার সুবিধা হবে আর কি, তিনি এইটা ভারতীয় শৈলীর অনুকরণ করে রচনা করেছিলেন। পরের প্রশ্ন, ভারতীয় মুদ্রা অনুকরণে গজনীতে যে মুদ্রা প্রবর্তন করেছিলেন তার নাম কি ছিল? সেইটারও নাম ছিল দিল্লিওয়ালা। কেমন? এটাও তোমাদেরকে মনে রাখতে হবে, এটা সেটের সময় অনেক সময় পড়ে থাকে, যে মুদ্রাগুলো প্রবর্তন করেছিলেন ভারতীয় অনুকরণে সেটার নাম হচ্ছে দিল্লিওয়ালা। পরের প্রশ্ন, সুলতান মাহমুদ ভারত থেকে যে সম্পদ লুণ্ঠন করে গজনীতে কি কি নির্মাণ করেছিলেন? যদিও আমরা ফেসবুকে স্ট্যাটাসে অনেক সময় দেখে থেকেছি যে এরকম গজনী সুলতান মাহমুদের যে গজনী সেইটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে এবং কেমন একটা মানে হাড় পাঁজরাহীন একটা শ্মশানের পর্যায়ে পরিণত হয়েছে। তো হওয়ার কারণ হচ্ছে অবশ্যই তিনি সব কিছু লুণ্ঠন করে নিয়ে গেছেন বিভিন্ন দেশ থেকে। তো সেই জন্যই সুলতান মাহমুদ যখন ভারতের থেকে যে যে জিনিসগুলো লুণ্ঠন করে নিয়ে গেলেন টাকা পয়সারে, সেটা নিয়ে একটা ভালো কাজের দিকেও চেষ্টা করেছিলেন করতে। তো সেখানে তিনি প্রথম যেটা করেছিলেন নিজের প্রতিকৃতি, নিজের একটা ছবি, তারপরে নাভার বাঁধ, সেই নাভার নদীতে বাঁধ দিয়ে তিনি সেই কৃষিকাজের জন্য ব্যবস্থা করেছিলেন, একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন, একটি গ্রন্থাগার গড়ে তুলেছিলেন, একটি জাদুঘর অর্থাৎ যেখানেতে তথ্য সংগ্রহ করে রাখার জন্য, একটি মসজিদ এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য মেয়েদের নয় ছেলেদের পড়ার জন্য একটা মাদ্রাসা নির্মাণ করার ব্যবস্থা, এগুলি তিনি করেছিলেন। পরে প্রশ্ন, আলবেরুনি কে ছিলেন? এর উত্তর হচ্ছে সুলতান মাহমুদের সভাকবি, সভাসদ এবং পণ্ডিত ছিলেন আলবেরুনি। পরে প্রশ্ন, আলবেরুনির আসল নাম কি ছিল? আলবেরুনির আসল নাম হচ্ছে মোহাম্মদ আবু রিহান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোহাম্মদ আবু রিহান ছিলেন আলবেরুনির আসল নাম। পরে প্রশ্ন, আলবেরুনির জন্ম কোথায় হয়েছিল? উত্তর খিবা বা খোয়ারিজমে। পরে প্রশ্ন, আলবেরুনিকে বেরুনি কেন বলা হয়? দেখো এইটা কিন্তু নতুন প্রশ্ন, তোমাদের মনে রাখতে হবে আলবেরুনিকে কেন বেরুনি বলা হয় না। বেরুনি কথার অর্থ হলো বাইরের, বেরুনি কথার অর্থ হচ্ছে বাইরের বা বিদেশি। তিনি খিবা থেকে মানে খিবা নগরী থেকে গজনীতে এসেছিলেন বলে তাকে বেরুনি বলা হতো। তিনি খিবা থেকে গজনীতে এসেছিলেন বলে তাকে বেরুনি বা বিদেশি বা বাইরের বলতো। পরে প্রশ্ন, আলবেরুনি মোট কতগুলি গ্রন্থ রচনা করেছিলেন? উত্তর 113টি। পরে প্রশ্ন, আলবেরুনি রচিত একটি ঔষধি গ্রন্থের নাম করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু হচ্ছে, আলবেরুনি রচিত একটি বিখ্যাত ঔষধি গ্রন্থ হচ্ছে কিতাব উল সয়দানা।
কিতাব উস সাইদানা। পরের প্রশ্ন, পতঞ্জলি যোগসূত্র গ্রন্থকে আরবি ভাষায় কে অনুবাদ করেছিলেন? এটা আলবেরুনি করেছিলেন। পরের প্রশ্ন, আলবেরুনির মতে প্রাচীন ভারতের প্রধান শিক্ষা কেন্দ্রগুলি কোথায় কোথায় ছিল? এর উত্তর হচ্ছে 1 হচ্ছে বিক্রমশিলা, 2 হচ্ছে নালন্দা, 3 হচ্ছে উদয়পুর, 4 হচ্ছে কাশ্মীর, 5 হচ্ছে বেনারস। এই মোটামুটি 5টি জায়গা ছিল ভারতের প্রধান শিক্ষা কেন্দ্র যখন আলবেরুনি ভারতের উত্তর পশ্চিম দিকে এসেছিলেন। পরের, তবাকত-ই নাসিরি গ্রন্থের লেখককে? এর উত্তর হচ্ছে মিনহাজউদ্দিন সিরাজের। পরের প্রশ্ন, মোহাম্মদ ঘুরি কখন গুজরাট আক্রমণ করেছিলেন? এর উত্তর হচ্ছে 1178 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মোহাম্মদ ঘুরির গুজরাট আক্রমণের সময় সেখানকার রাজা কে ছিলেন? এর উত্তর হচ্ছে দ্বিতীয় ভীম। পরের প্রশ্ন, মোহাম্মদ ঘুরি যুদ্ধে ভারতে কার কাছে প্রথম পরাজিত হয়েছিলেন? এর উত্তর হচ্ছে দ্বিতীয় ভীমের কাছে। একমাত্র তিনি প্রথম পরাজিত হয়েছিল দ্বিতীয় ভীমের কাছে, মোহাম্মদ ঘুরি। হ্যাঁ। পরের প্রশ্ন, দ্বিতীয় ভীমের কাছে মোহাম্মদ ঘুরি কোথায় পরাজিত হয়েছিলেন? এর উত্তর হচ্ছে গুজরাটের মাউন্ট আবু পর্বতের কাছে কায়দা গ্রামের কাসোহদ ময়দানে। জায়গাটার নাম মনে রাখবে, কাসোহদ ময়দানেতে, একটা পাহাড়ি অঞ্চলের সমতল ভূমিতে। পরের প্রশ্ন এবং আজকে লাস্ট প্রশ্ন, মোহাম্মদ ঘুরি ভাতিন্ডার তাবড়-হিন্দ দুর্গ কবে জয় করেছিলেন? তো মোহাম্মদ ঘুরি 1188 খ্রিস্টাব্দে ভাতিন্ডার যে তাবড়-হিন্দ দুর্গ সেটিকে তিনি জয় করে নিয়েছিলেন। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, অবশ্যই তোমরা দেখতে থাকো। পরবর্তী ভিডিও আমি ততক্ষণ নিয়ে হাজির হচ্ছি তোমাদের সামনে। তো খুব ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং টু আওয়ার চ্যানেল SDM হিস্ট্রি। ওকে।